নস্টালজিয়ার গর্বে জন্মানো আমাদের উত্তর কলকাতা, যেখানে ট্রাম শুধুই একটি যানবাহন নয়, কলকাতার আত্মার এক অবিচ্ছেদ্য অংশ। এখানে অলিগলি, পথঘাট, প্রাচীন বাড়ি, গায়ে গোপন গান জানিয়ে যায় ইতিহাসের পাতায় লুকোনো নানা গল্প। এ শহর রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, এ শহর নেতাজি সুভাষচন্দ্র বসুর শহর, এ শহর সাক্ষী আছে সত্যজিৎ রায়ের অস্কারের। উত্তর কলকাতার এখনো ওই ইট বাঁধানো রাস্তাগুলোতে হেঁটে চলে সময়। উত্তর কলকাতার প্রত্যেক গলি মানে চুপি চুপি বলা শত গল্প। প্রতিটি সড়কে জড়িয়ে আছে রবি ঠাকুরের লেখা কবিতা, জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবের গল্প। এখানে প্রতিটি পুরনো বাড়ির শ্যাওলা ধরা দেওয়াল, ধসে পড়া বারান্দা ও জানলার লোহার গারদ কলকাতার পুরাতন সংস্কৃতি ও আভিজাত্যর ছাপ ছেড়ে যায়। ঘাটগুলি বলে যায় অসংখ্য প্রতিমা বিসর্জনের গল্প। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ভিড় জমে পাড়ার চায়ের দোকানে বা কফি হাউসে। আলোচনা হয় ফুটবল, রাজনীতি বা থিয়েটারের। তেলে ভাজা দিয়ে বিকেল ও লুচিতে ঘুম ভাঙে কলকাতার। এখানে বিরিয়ানির আলু হলো আবেগ, ফুচকা হলো খুশি ও রসগোল্লা হলো ভালোবাসা। আজ আমরা পা রাখবো সেই চেনা অচেনা উত্তর কলকাতায়। খুঁজে দেখব নানান জায়গা, খাবার ও সংস্কৃতি যা যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলেছে বাঙালিয়ানার শিকড়। হাই ভিউয়ার্স, আমি রিয়া। ওয়েলকাম ইউ টু মাই ব্লগ চলো ঘুরে আসি 24/7। তো আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম কলকাতার একটু আধুনিক রূপ। ব্লগটা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও। তো আজকে ঘুরে দেখবো কলকাতার একটু গভীর দিক আর একটু প্রাচীন দিক, সেটি হলো উত্তর কলকাতা। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমাকে জানিও কি কি ভালো লেগেছে আর কি কি ভালো লাগেনি। আগের ব্লগে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম ব্লগ। এই ব্লগে মুক্তারাম স্ট্রিটে অবস্থিত সিদ্ধিবিনায়কজির আশীর্বাদ নিয়েই শুরু করব ব্লগটি। মন্দিরটি খুবই সুন্দর, তো তোমরাও কলকাতা এলে ঘুরে দেখতেই পারো এই মন্দিরটি। এবার চলে এসেছি কলেজ স্ট্রিট, যাকে বাংলায় বইপাড়া বলে চেনে। তা শুধু রাস্তা নয়, এটা জ্ঞান, সংস্কৃতি, ইতিহাস আর আবেগে মোড়ানো এক জায়গা। এটি কলকাতার কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম খোলা বই বাজার। কলেজ স্ট্রিটের আশেপাশে রয়েছে কলকাতার বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, হিন্দু স্কুল, স্কটিশ চার্চ কলেজ, মেডিকেল কলেজ, আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকেই এই পাড়ার নাম হয়েছে কলেজ স্ট্রিট। ও এটিকে বইপাড়া বলে কারণ এখানে নতুন পুরনো হাজার হাজার বইয়ের দোকান রয়েছে। বইপাড়া যেমন কলকাতার জ্ঞান চর্চার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে, তেমন এবার চলে যাব কলকাতার আরেকটি বিখ্যাত পাড়া, যা সারা ভারতে এবং বিদেশেও শিল্পর প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। কলকাতার এক শিল্প ভবন, যেখানে মাটির ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠেন দেবতা। একদিকে গঙ্গা, অন্যদিকে পুরনো কলকাতার অলিগলি। এর মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত শিল্পীর স্টুডিও ও ওয়ার্কশপ। প্রতিটি প্রতিমার পিছনে লুকিয়ে থাকে শিল্পীর রাত জাগা, নিঃশব্দ নিবেদন আর মাটির সাথে কথোপকথন। এখানে প্রতিটি মূর্তি যেন জীবন্ত এক প্রতিচ্ছবি। মাটির গন্ধ, কাঠামোর টুকটাক আওয়াজ ও শিল্পীদের কাজ দেখে এই জায়গায় এসেই মনে হয় যেন দুর্গাপুজো দোরগোড়ায়। এটা একটি অদ্ভুত ইমোশন। এবার সেই ইমোশনকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে জন্ম নিয়েছিল বিশ্ব কবিতা।
এরপর লাঞ্চে আমার আর কোটি কোটি কলকাতা মানুষের ভালোবাসা বিরিয়ানি খাবার পালা। কলকাতার বিরিয়ানি বলতে যেই জায়গার কথা মাথায় আসতেই হবে সেটি হলো আমিনিয়া। কলকাতা মানুষ ছাড়া কেউ বুঝবে না এই বিরিয়ানির আলুর আবেগ আর এই বিরিয়ানির স্বাদ ও গন্ধ, যেটি পুরো দেশের থেকে এই বিরিয়ানিকে আলাদা করে দেয়। তো কলকাতা আসলে বিরিয়ানি কিন্তু ট্রাই করতেই হবে। খাওয়ার শেষ পাতে মিষ্টি না খেলে কি চলে বলো? তো চলে গেছিলাম শোভাবাজারে অবস্থিত নবীনচন্দ্র দাশের দোকানে। বোর্ডে লেখাই ছিল ইনভেন্টার্স অফ রসগোল্লাস। এই দোকানের কর্ণধার নবীনচন্দ্র দাস হলেন রসগোল্লার আবিষ্কারকর্তা। 1866 সাল থেকে বছর গেছে, দোকান নতুন করে সাজানো হয়েছে, কিন্তু কলকাতার নবীনচন্দ্র দাশের রসগোল্লার প্রাধান্য কমেনি। কিছু খেলাম ও কিছু বাড়ি নিয়ে এলাম। তারপর সেখান থেকে চলে এসেছিলাম নলিন সরকার স্ট্রিটে। এখানে বাড়িগুলোর দেওয়ালগুলো সুকুমার রায়ের আবোল তাবোল কবিতা গ্রন্থের চিত্র দিয়ে সাজানো। ফটোগ্রাফারদের জন্য এটি একটি পারফেক্ট ডেস্টিনেশন। এটি কলকাতার আবোল তাবোল পাড়া হিসাবেও প্রচলিত। এবার চলে যাব শ্যামবাজার হয়ে হাতিবাগান। আর শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজার, কলেজ স্ট্রিট ও কুমারটুলি এইসব জায়গাগুলোই প্রধানত উত্তর কলকাতার মধ্যে পড়ে। এবার পালা কিছু শপিং এর। আগের ব্লগে শপিং এর জন্য দেখিয়েছিলাম নিউ মার্কেট। উত্তর কলকাতায় কিন্তু সব থেকে প্রসিদ্ধ ও বড় পুরনো মার্কেট হলো হাতিবাগান। এখানেও তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাবে, জুতো, জামা, কসমেটিক্স, জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, বাসনপত্র, ক্রকারিজ সবকিছুই পেয়ে যাবে এখানে নানা ভ্যারাইটির ও নানা দামে। তাই উত্তর কলকাতায় থেকে যদি তোমরা শপিং করতে চাও তাহলে হাতিবাগান ঘুরে দেখতেই পারো। দুপা হেঁটেই দেখতে পারবে নটি বিনোদিনী থিয়েটার, যার আগের নাম ছিল স্টার থিয়েটার। পুনরায় এই সাম্প্রতিক নাম চেঞ্জ করে রাখা হয়েছে নটি বিনোদিনী থিয়েটার, নটি বিনোদিনীর নামে। নটি বিনোদিনী ছিলেন বাংলা থিয়েটারের প্রথম উজ্জ্বল নক্ষত্র। এবার তোমরা ঘুরে নিতে পারো ও ফটো তুলে নিতে পারো আরেকটি ফটোগ্রাফিক জায়গা, যার নাম উত্তরের আড্ডা। এই জায়গাটাতে আমিও আগে কোনোদিনও আসিনি। এটিও উত্তর কলকাতার একটি পাড়া, যেখানে সুন্দর গ্রাফিটি করা বাড়ির দেওয়ালগুলো পাড়াটাকে আরো সুন্দর করে দিচ্ছে ও বানিয়ে দিচ্ছে ফটোগ্রাফারের জন্য আরেকটি আইডিয়াল স্পট। তো তোমরাও এসে এখানে কিছু ছবি তুলে নিতেই পারো। আজ সারাদিন ঘুরে দেখালাম উত্তর কলকাতার নানা পথঘাট, নানা অলিগলি, খাওয়া দাওয়া আর প্রধানত উত্তর কলকাতার নানা ছবি, নানা দৃশ্য ও নানা ভাব। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর উত্তর কলকাতা আর আমাদের শহরকেও খুব ভালো লেগেছে। তাহলে এবার চলো দিনটা শেষ করা যাক গঙ্গার ঘাটে বসে। এক কাপ চায়ে চুমুক দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শেষ করতে পারো দিনটা। সাথে থাকবে গঙ্গার ঠান্ডা হাওয়া ও অদ্ভুত এক শান্তি। বা সন্ধেটা কাটাতে পারো কফি হাউসে। যদিও মান্না দে গান লিখেছিলেন যে কফি হাউসের আড্ডাটা আর নেই, কিন্তু কফি হাউসে গিয়ে আমার যদিও তা মনে হলো না। কফি হাউস আজও সেই পুরনো আভিজাত্য বজায় রেখেছে ও কফি হাউসের ভিড় আজও সেই রকমই আছে। বলা হয় এই কফির কাপের পাশে বসেই সৃষ্টি হয়েছে বহু কবিতা, সিনেমা স্ক্রিপ্ট আর রাজনৈতিক ম্যানিফেস্টো। তো তোমরাও এক সন্ধেবেলায় নিজের প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে এসে এই কফি হাউসে কাটিয়ে যেতেই পারো সন্ধেটা। তো চলো শেষ করছি আজকের ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণ টাটা।